শুধুমাত্র একটি প্রমাণ সংগ্রহে থাকলেই জমির ভোগ দখল এবং মালিকানা আপনার, কারোরই সুযোগ নেই ওই জমির ভোগ দখল কেড়ে নেবার। ঠিক এমনই একটি কঠোর বার্তা দেয়া হচ্ছে ভূমি মন্ত্রণালয় থেকে। তো এই যে একটি প্রমাণ, সেটির দ্বারা কিভাবে জমির মালিকানা নির্ধারিত হবে, কিংবা সরকারি বা কোন পদ্ধতির দ্বারা ভূমি মালিকদেরকে প্রোটেস্ট দিবে, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন রয়েছে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটির বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখতে হবে, তাছাড়া কিন্তু আপনি কিছুই বুঝবেন না। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমরা যারা জমির মালিক কিংবা মালিকানা প্রমাণ করার চেষ্টা করি, সকলকেই কিন্তু ওই জমিটি মালিকানা প্রমাণ করার জন্য একটি এমন ডকুমেন্ট সংগ্রহে রাখতে হয় কিংবা উপস্থাপন করতে হয় যে প্রমাণটি 100%লি কিংবা 100% এটি নিশ্চিত করে যে ওই জমিটির মালিক আপনি, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু জমি আপনার হয়ে যায়। এখন আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী একটি জমির মালিকানা নিশ্চিত করার জন্য শুধুমাত্র একটি ডকুমেন্ট কখনোই 100% একুরেসি রাখে না, অর্থাৎ গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারে না। ধরুন আমাদের দেশে যে দলিলগুলো রয়েছে সেই দলিলগুলোর মাঝেও কিন্তু জাল দলিল, ভুয়া দলিল রয়েছে। এই যে দলিল, এগুলো কিন্তু আপনাকে কখনোই 100% ইনস্ট্যান্ট মানে সাথে সাথেই এটি নিশ্চিত করার সুযোগ দেয় না কিংবা প্রমাণ করে না যে যে জমিটি আপনি মালিকানা দাবি করছেন ওই জমিটি ওই নির্দিষ্ট দলিল দ্বারা আপনি মালিক। এর জন্য কি করতে হয়, দলিলটি জাল কিনা, দলিলটির বৈধতা রয়েছে কিনা এটি নিশ্চিত হতে হয়। এটি নিশ্চিত হওয়ার কিছু মাধ্যম রয়েছে। আবার এই যে জমির মালিকানা, সেটি একজনের পরে আরেকজন যে হস্তান্তরিত হয়ে গেল, এই হস্তান্তরিত হওয়ার পরে আপনাকে কিন্তু জমির মালিকানা প্রমাণ করে আপনাকে একটি মালিকানার সার্টিফিকেট গ্রহণ করতে হবে, এবং এই সার্টিফিকেটটি দিব ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ ভূমি অফিসগুলো। আমরা যেগুলো সাব রেজিস্ট্রি অফিসের পাশাপাশি আমাদের এসিলেন্ট অফিস রয়েছে সেগুলোকে বুঝিয়ে থাকি। এই সাব রেজিস্ট্রি অফিসে আপনাকে একটি সার্টিফিকেট দিবে, যে সার্টিফিকেটটি আমরা নামজারির কাগজ, খতিয়ান, মিউটেশনের কাগজ, মাঠ পর্চা, ভূমি রেকর্ড বিভিন্ন নামে চিনে থাকি। যেভাবেই হোক না কেন কাগজ কিন্তু একটি। আবার আপনি যে ওই সার্টিফিকেটটি অর্জন করলেন এবং জমির মালিকানা ধরে রাখলেন, এর জন্য আপনাকে বছরে বছরে ওই ভোগ দখলীয় জমির জন্য নির্দিষ্ট পরিমাণে খাজনা প্রদান কিংবা ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে। এই যে প্রমাণ করলেন, এগুলোর মাধ্যমেই কিন্তু আপনি জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবেন। এখন বিষয় হলো, এতগুলো ডকুমেন্ট সংগ্রহে রেখে তারপরে কি জমির মালিকানা প্রমাণ করতে হবে কিংবা মালিকানা ধরে রাখতে হবে? মালিকানা যদি আপনি ধরে রাখেন তাহলে এই ডকুমেন্টগুলো সবগুলোই কিন্তু আপনার কাছে থাকার কথা। আর যদি আপনি মালিকানা ধরে না রাখেন, আপনি যদি বেদখল হয়ে থাকেন, জমির ভোগ দখলে না থাকেন, তাহলে কিন্তু আপনার এতগুলো ডকুমেন্ট সংগ্রহে থাকবে না কখনোই। আপনার যে কোনো একটি ডকুমেন্ট থাকবে, হয় দলিল, হয় খতিয়ান, হয় আপনার খাজনা দাখিলাতের কাগজ। এখন যে বিষয়টি দাঁড়ায় সেটি হচ্ছে, এতগুলো ডকুমেন্ট যদি আমরা বাদ দিয়ে শুধুমাত্র একটি ডকুমেন্ট কিংবা একটি প্রমাণের উপর বেসিস করে জমির মালিকানা প্রমাণ করতে যাই, তাহলে কোন ডকুমেন্টটি কিংবা কোন কাগজটি আমাদেরকে সংগ্রহে রাখতে হবে? ধরুন এতগুলো যে ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলোর একটি কিন্তু মাদার ডকুমেন্ট রয়েছে কিংবা প্রমাণ রয়েছে, অর্থাৎ যে প্রমাণটির মাধ্যমে জমির মালিকানার উৎপত্তি হয়েছে। এই মালিকানার প্রমাণের উৎপত্তি হওয়ার আবার কিছু মাধ্যম রয়েছে। এই বিষয়টি কিন্তু প্রত্যেক ভূমি মালিককে সুন্দরভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে। আজাইরা শুধু দলিল দলিল দলিল, খতিয়ান 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 দিয়ে জমির মালিকানা প্রমাণ করলেও জমি যে আপনার এটি আপনি কখনো প্রমাণ করতে পারবেন না কিংবা ভোগ দখলে যেতে পারবেন না। আপনাকে কিছু সূত্রর মধ্যে ফালাতে হবে, সেই সূত্রগুলো মিলে গেলেই দেন আপনি ওই জমির মালিক এবং ভোগ দখলে থাকতে পারবেন। প্রথমেই যদি আমরা আসি দলিলের ব্যাপারে, দলিল কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট, যেটি অন্য কোনো ডকুমেন্টকে চ্যালেঞ্জ করতে সবসময় সামনে এসে দাঁড়াতে পারে। এখন এই যে দলিল, সেই দলিলটি জাল কিনা কিংবা সেই দলিলটি ভুয়া কিনা কিংবা সেই দলিলটি ট্যাম্পারিং কিনা, অর্থাৎ ট্যাম্পারিং বলতে এখানে বোঝানো হয়েছে দলিলে ঘষা মাজা করা হয়েছে কিনা,
এই বিষয়টি নিশ্চিত হতে হবে। যদি এগুলোর মধ্যে পড়ে, প্রথমেই কিন্তু আপনি বাউন্ডারির বাহিরে, অর্থাৎ আপনার দলিল নাই। এখন যদি আপনার কাছে এমন হয় যে দলিলটি একজন ব্যক্তির কাছ থেকে আপনি তৈরি করে জমির ভোগ দখলে নিয়েছেন, তাহলে আপনাকে ওই দলিলের অথেন্টিসিটি কিংবা কার্যকারিতা কিংবা সেই দলিলটির যে কার্যক্ষমতা এটি প্রমাণ করতে হবে। এবং এটি প্রমাণ করার সুযোগ হচ্ছে আপনি যে ব্যক্তির কাছ থেকে জমিটির মালিকানা অর্জন করেছেন এবং দলিল তৈরি করে নিয়েছেন, ওই ব্যক্তি ওই জমিটির আসল মালিক কিনা। এখন যদি এমন হয় একজন ভুয়া মালিক দখলে রয়েছে, তিনি আপনাকে একটি দলিল তৈরি করে দিলেন এবং সেই দলিলটি নিয়ে গিয়ে আপনি সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করে ফেললেন, তাহলে কি আপনি জমির মালিক হয়ে গেলেন? কখনোই না। এখানে আরেকটি সুন্দর একটি ট্রিক্স আছে, সেটি হলো আপনার আইনে বলা রয়েছে যে ওই জমি যে আপনি মালিক এটি প্রমাণ করার জন্য দলিলে তফসিল দেখতে হবে। তফসিল দেখতে হবে কত বছরের? 25 বছরের অধিক। দেখলেই মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে জমির ওই দলিল দ্বারা মালিকানাটি বৈধ। এখন যদি 25 বছর ধরে কোনো অবৈধ ব্যক্তি জমির মালিক ধরে রাখে কিংবা মালিকানা ধরে রাখে এবং ওই ব্যক্তি যদি ভুয়া মালিক হয়, তাহলে 25 বছর পরে আপনার কাছে জমিটি বিক্রয় করে দিল, আপনি একটি দলিল তৈরি করে নিলেন এবং রেজিস্ট্রি করে ফেললেন, তাহলে কি আপনি মালিক? না। এর জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি দেখতে হবে যে ব্যক্তি জমির মালিক ছিল, সেই ব্যক্তিটি বৈধ মালিক কিনা। তিনি যদি ওয়ারিশান সূত্রে পেয়ে থাকেন, তাহলে তার পিতার কাছে কিংবা মাতার কাছ থেকে পেয়েছেন বা অন্য কোনো মাধ্যম থেকে পেয়েছেন, তাহলে তিনি যে ওয়ারিশান সূত্রে পেলেন এটি কিন্তু বৈধ একটি পন্থা জমির মালিক হওয়ার। তাহলে জমির মালিক কিন্তু ওই মাঝখানে যে ব্যক্তির কাছ থেকে আপনি নিয়েছেন সেই ব্যক্তি বৈধ। আপনি জমির দলিল তৈরি করে নিলেন, আপনি বৈধ মালিক। এখন অবৈধ মালিককে? তিনি ওয়ারিশান সূত্রে যার কাছ থেকে পেয়েছেন। ওই সকল ব্যক্তি যদি আবার অবৈধ মালিক হয়, তাহলেও কিন্তু প্রশ্ন থাকে। কি প্রশ্ন? জমির মালিকানাটি হস্তান্তর বৈধ হবে না। আপনার কাছে এসে আপনি যে দলিল তৈরি করে নিয়েছেন সেটিও বৈধ হবে না, যতই আপনি রেজিস্ট্রি করেন। এখন কথা আসতেই পারে, তাহলে রেজিস্ট্রি করা হলো কেন? রেজিস্ট্রি করার সময় সেটি ধরা হলো না কেন? আমাদের দেশটি ডিজিটাল চিল্লানো হলেও পদ্ধতিগুলো অ্যানালগ। সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে এটি কখনোই সহজে প্রমাণ করার সুযোগ থাকে না যে ব্যক্তি জমির দলিল তৈরি করে জমিটি হস্তান্তর করে রেজিস্ট্রি করতে এসেছেন সেই ব্যক্তি, অর্থাৎ সম্পত্তির যে দাতা কিংবা জমির যে দাতা, সেই ব্যক্তি আসল মালিক কিনা। এজন্য আপনাকে জমি ক্রয় করার সময় অবশ্যই এটি যাচাই করতে হবে যে ব্যক্তি জমির মালিকানা হস্তান্তর করছেন তার কাছে ভায়া দলিল রয়েছে কিনা, যে ব্যক্তির কাছ থেকে তিনি পেয়েছেন সেই ব্যক্তি মালিক ছিল কিনা। যতদূর পর্যন্ত তল্লাশি দেওয়া যায় ততদূর পর্যন্ত আপনাকে তল্লাশি দিতে হবে কিংবা খোঁজ খবর করে দেখতে হবে জমির মালিক তিনি কিনা। যদি তিনি যার কাছ থেকে পেয়েছেন তিনি বৈধ মালিক হন, তিনি তার কাছ থেকে নিয়েছেন তিনি বৈধ মালিক হন, এরকম যেদিন থেকে জমির মালিকানা প্রথাটি সৃষ্টি হয়েছে সেদিন থেকে হস্তান্তর যোগ্যে একজনের পর আরেকজন বৈধভাবে মালিকানা অর্জন করে, তাহলে আপনি যে জমিটির মালিকানা অর্জন করেছেন আপনি কিন্তু বৈধ মালিক। আপনাকে কেউ এই দলিল দ্বারা আপনার সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারবে না, সারা জীবনেও পারবে না, কেউ কেড়েও নিতে পারবে না। তাহলে একটু হলে নিশ্চিত বুঝতে পেরেছেন যে জমির মালিকানাটি হস্তান্তর করে আপনার কাছে আসা পর্যন্ত আপনার মালিকানার চেইনটি ঠিক থাকতে হবে। এখন এমন বিষয় দাঁড়িয়ে গেছে যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে বলা হচ্ছে যে যুদ্ধের সময় যে সকল ব্যক্তি জমি রেখে পালিয়ে গিয়েছিল কিংবা অন্যত্র আশ্রয় নিয়েছিল কিংবা যারা সপরিবারে মারা গেছে, এই ধরনের অনেক সম্পত্তি কিন্তু অনেকে পরবর্তীতে ভোগ দখল করেছে। সেই সকল সম্পত্তিও এখন সরকার খুঁজে খুঁজে বের করে সেগুলোকে খাস খতিয়ান মুক্ত করে দিচ্ছে, অথবা সেই সকল মালিক কিংবা তাদের ওয়ারিশরা থাকলে তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছে। তাহলে আপনার জমির যতই হস্তান্তরের সূত্রে দলিল থাক, সেটি রেজিস্ট্রেশন করা থাক, আপনি কিন্তু মালিকানা অর্জন করতে পারবেন না, তাহলে আপনার জমির বৈধতা থাকবে না। তাহলে এখনো যারা জমি এই ধরনের ভোগ দখল করছেন তাদেরকে অবশ্যই এই বিষয়টি যাচাই বাছাই করে দেখতে হবে। এই বিষয়টি যাদের মাথায় ঢুকেছে তারা এখনই খোঁজ নিয়ে দেখতে পারেন, অথবা আমাদের থেকে যদি কোনো সহযোগিতা নিতে চান ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আর এই মালিকানাটি যদি বৈধভাবে আপনার পর্যন্ত আসে তাহলে আপনাকে কেউ উচ্ছেদ করতে পারবে না। আপনি আইনগতভাবে সহযোগিতা নিয়ে ওই সকল ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অর্থাৎ ক্রিমিনাল অফেন্স তিনি ঘটিয়েছেন কিংবা ঘটাতে চাচ্ছেন এই বিষয়ে আপনার আবেদন জানিয়ে অভিযোগ জানিয়ে তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে পারবেন। এরপরে আরেকটি ডকুমেন্ট হচ্ছে খতিয়ান কিংবা রেকর্ডীয় খতিয়ান কিংবা মাঠ পর্চা কিংবা নামজারির কাগজ, যেটি আমরা বলি না কেন।
এখন এখানে যে বিষয়টি দাঁড়ায় সেটি হলো আপনার দুইটি বিষয় থাকে ভুয়াভাবে সম্পত্তির মালিকানা দাবি করে এই খতিয়ান দিয়ে। একটি হচ্ছে জমি আমাদের যদি পিতা কিংবা কারো পিতা কিংবা মাতা জমি বিক্রয় করে দিয়েছে আমাদের কাছে, এখন আমরা জমিগুলো যদি ভোগ দখল করি দলিল তৈরির মাধ্যমে এবং দলিলটি রেজিস্ট্রি করা থাকে, যদি কোনোভাবে নামজারি করে খতিয়ান সংশোধন করতে না পারি, তাহলে যে ব্যক্তি দ্বয় জমি বিক্রয় করে দিয়েছে আপনার কাছে সেই ব্যক্তির ওয়ারিশরা যদি এসে মালিকানা দাবি করে তাদের পিতার কিংবা মাতার নামে খতিয়ান দেখিয়ে যে আমার পিতা এবং মাতার নামে যেহেতু খতিয়ান রয়েছে আমি ওয়ারিশ, আপনি যে সম্পত্তি ভোগ দখল করছেন আপনার মালিকানা হস্তান্তরের যে দলিল সেটি অবৈধ, আপনি জোর করে নিয়েছেন, 2 নম্বরই করে নিয়েছেন, আপনার নামে যেহেতু খতিয়ান নেই আপনাকে মালিকানা ছাড়তে হবে। তাহলেও কিন্তু ওই সকল ব্যক্তি ওই খতিয়ান দ্বারা জমির মালিকানা পাবে না, কেননা আপনি বৈধভাবে সম্পত্তির মালিকানা অর্জন করেছেন। যে বিষয়টি কিছুক্ষণ আগে আপনাকে বোঝালাম সেটি অবশ্যই এখানেও প্রকাশ ঘটতে হবে, অর্থাৎ আপনার দলিলটি অবশ্যই বৈধ থাকতে হবে। আপনি খতিয়ান সংশোধন নাই করতে পারেন, আপনাকে বিভিন্ন কারণে খতিয়ান সংশোধন করে না দেয়াই হতে পারে, তাহলে আপনি কি জমির ভোগ দখল ছেড়ে যাবেন? কখনোই না। আপনাকে অবশ্যই আইনগতভাবে সুরক্ষা দেওয়া হবে, প্রোটেস্ট করা হবে যেন আপনাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করতে না পারে। এখন ওই যে খতিয়ানদারী ব্যক্তি তারা যতই দাবি করুক, যতই চিল্লাচিল্লি করুক, যতই কান্নাকাটি করুক, যতই আইনি আশ্রয় নিক, তারা কিন্তু জমির মালিকানা পাচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে আমাদের পূর্বপুরুষের নামে খতিয়ান বের হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আপনার পূর্বপুরুষের নামে দলিল নেই। যে ব্যক্তিদ্বয় বর্তমানে সম্পত্তি ভোগ দখল করছে সেই ব্যক্তিদ্বয়ে আপনাদের ওই খতিয়ান দ্বারা বা অনেকে ওই ধরনের খতিয়ান নিয়ে এসে জমির মালিকানা দাবি করে। এক্ষেত্রে আপনাদের কাছে যদি দলিল থাকে এবং আপনাদের কাছে যদি প্রমাণ থাকে যে জমি যে ব্যক্তির নামে খতিয়ান দেখানো হচ্ছে সেই ব্যক্তির কাছ থেকে হস্তান্তরিত হয়ে আমাদের কাছ পর্যন্ত বৈধ পন্থা এসেছে, তাহলেও ওই খতিয়ান দ্বারা জমির মালিকানা দাবি করা যাবে না। যাবে কোনভাবে? যদি কোনো কারণে যে খতিয়ানটি আপনি পেয়েছেন সেই খতিয়ানধারী ব্যক্তি কোনোভাবে ওই জমিটি বিক্রয় করে নাই, যারা ভোগ দখল করছিল পরবর্তীতে তারা লিজ নিতে পারে, বন্ধক নিতে পারে, কিংবা সুদে টাকা দিয়ে জমি পরবর্তীতে নিজের আয়ত্তে নিতে পারে, কিন্তু চিরস্থায়ীভাবে হস্তান্তর করা হয় নাই, সেক্ষেত্রে আপনার যে পূর্বপুরুষ পরবর্তীতে ওই জমিটি আর নিজের আয়ত্তেও নিয়ে আসতে পারে নাই, তারপরে ওই ব্যক্তিদ্বয় অবৈধ পন্থায় সম্পত্তিগুলো ভোগ দখল করতে করতে আরেকজনের কাছে বিক্রয় করেছে। এই যদি ঘটনা হয় তাহলে ওই যে খতিয়ান ওই খতিয়ান দ্বারা পরবর্তীতে আপনারা কিংবা ওই সকল খতিয়ানধারী ব্যক্তি কিংবা তাদের ওয়ারিশরা জমির মালিকানা দাবি করতে পারবে, এবং যে ব্যক্তি যারা সম্পত্তি ভোগ দখল করছে তারা যদি কোনো বৈধ হস্তান্তরযোগ্য দলিল দেখাতে না পারে তাহলে সম্পত্তির মালিকানা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে আপনাদেরকে আইনের আশ্রয় নিতে হবে, সঠিক পন্থায় আগাতে হবে। এজন্য আপনাদেরকে অবশ্যই আদালতে মামলা করতে হবে অথবা ডিসি অফিসে অভিযোগ জানাতে হবে। এর বিকল্পভাবে কোনো মাধ্যম নেই যার দ্বারা আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন। এবং আপনার কাছে যদি জমির দখলে থাকে, আপনার কাছে যদি হস্তান্তরযোগ্য দলিল না থাকে, আপনি ওয়ারিশান সূত্রে শুধুমাত্র আপনার কাছে এসেছে এই সূত্রটি প্রমাণ করলে, অর্থাৎ আপনি যে ব্যক্তির খতিয়ানটি নিচ্ছেন সেই ব্যক্তি যে আপনার পূর্বপুরুষ এবং তার কাছ থেকে আপনি জমির মালিকানা পাওয়ার যোগ্য, এটি যদি আপনি প্রমাণ করতে পারেন এবং আপনার কাছে যদি ওই মালিকানা প্রমাণ করার যে ওয়ারিশান সনদ এগুলো আপনার কাছে একের পর এক থাকে, তাহলে আপনি জমির মালিক, আপনাকে ভোগ দখল থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না। আইন আপনাকে প্রোটেস্ট করবে, আপনাকে সহযোগিতা করবে জমির ভোগ দখলে থাকার, এবং এই ডকুমেন্টটি এই ক্ষেত্রেই শুধুমাত্র গ্রহণযোগ্যতা পাবে 100%, অন্য কোনো ডকুমেন্টের এখানে খাওয়া নেই। এরপরে অনেক সময় দেখা যায় যে দলিল খতিয়ান কিছুই নেই, শুধুমাত্র খাজনা দেওয়া হয়েছিল এবং খাজনা দেওয়ার যে রসিদ সেটি সংগ্রহে রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি জমির মালিকানা অর্জন করতে পারবেন। অনেক ক্ষেত্রেই পারবেন। সেটি হলো কি, এই কিছুক্ষণ আগে যে বিষয়টি আপনাদেরকে বোঝালাম, যে ব্যক্তির নামে খাজনা প্রদান করা হয়েছে সেই ব্যক্তির পরে যারা জমির মালিক হয়েছে তারা কোনোভাবে বৈধ পন্থায় জমির মালিকানা হস্তান্তর করে মালিক হয় নাই, তাহলেই কেবলমাত্র ওই খাজনা প্রদানের যে রসিদ এটির মাধ্যমে আপনি জমির মালিকানায় যেতে পারবেন কিংবা ভোগ দখলে থাকতে পারবেন। এর জন্য আপনাকে শুধুমাত্র ওই যে ব্যক্তি খাজনা প্রদান করেছে ওই ব্যক্তির পরে আপনি ওয়ারিশ হিসেবে সম্পত্তির মালিকানা পাওয়ার যোগ্য এটি প্রমাণ করতে হবে। এই বিষয়গুলো সবথেকে বেশি ঘটে ওয়ারিশ সম্পত্তির ক্ষেত্রে এবং সহ অংশীদারদের মধ্যে শুধুমাত্র কন্যা সন্তানদের ক্ষেত্রে। কেননা কন্যা সন্তানদেরকে সম্পত্তি থেকে ঠকানোর প্রবণতা আমাদের দেশে হিউজ পরিমাণে আছে, অসংখ্য পরিমাণে আছে, প্রত্যেকটি পরিবারে আছে, এখনো হচ্ছে, আগেও হতো এবং ভবিষ্যতেও এই বিষয়টি ঘটবে এবং এই বিষয়টি সুস্পষ্ট। তাই ওই যে
ওয়ারিশ সূত্রে যে সকল কন্যা পাওয়ার কথা তাদেরকে যদি ঠকানো হয়, কোনোভাবে তাদের যাদের কাছ থেকে সম্পত্তি পেতেন পিতা কিংবা মাতা, তাদের কোনো দলিল কিংবা খতিয়ান দেওয়া না হয়, তাহলে খাজনা প্রদানের কাগজে যদি তাদের সংগ্রহে থাকে, তারা খাজনা প্রদানের কাগজ দিয়ে ওয়ারিশান সূত্রে সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে। কেউ ওই সকল ব্যক্তিকে যারা সম্পত্তি পাওয়ার যোগ্য তাদেরকে সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারবে না, কেড়ে নিতে পারবে না, বঞ্চিত করতে পারবে না। তবে অবশ্যই আইনগত পন্থায় সম্পত্তির ভোগ দখলে যেতে হবে কিংবা যাওয়ার চেষ্টা করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে 3টি ডকুমেন্ট কিংবা প্রমাণ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জমির মালিকানা প্রমাণ করার ক্ষেত্রে। আর বাকি যে ডকুমেন্ট কিংবা প্রমাণ রয়েছে সেগুলো শুধু মুখে মুখে আপনি কখনোই সুস্পষ্টভাবে ওগুলো দিয়ে প্রমাণ করতে পারবেন না যে আপনি জমির মালিক কিংবা ভোগ দখলে যাওয়ার যোগ্য। তাহলে এই যে দলিল, খতিয়ান এবং খাজনা প্রদানের রসিদ অনেক অংশেই কিন্তু আপনাকে প্রোটেস্ট করবে জমির ভোগ দখল থেকে উচ্ছেদ করতে গেলে কিংবা আপনার সম্পত্তির মালিকানা অর্জনের ক্ষেত্রে। অর্থাৎ সুস্পষ্টভাবেই প্রথমে যে কথাটি বলেছিলাম যে শুধুমাত্র একটি প্রমাণ সংগ্রহে থাকলেই জমি আপনার, কাউকে ক্ষমতা দেওয়া হবে না কিংবা সহযোগিতা করা হবে না আপনাকে জমি থেকে উচ্ছেদ করার কিংবা আপনার থেকে জমি কেড়ে নেওয়ার। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি দেখার পর অনেকেরই উপকারে আসবে কিংবা অনেকেই চেষ্টা করতে পারেন। তবে সুনির্দিষ্টভাবে অবশ্যই সকল ডকুমেন্ট যাচাই বাছাইয়ের মাধ্যমে যে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। এর জন্য একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আমাদের থেকে কোনো সহযোগিতা চাইলে কিংবা প্রয়োজন মনে করলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।